যার মাথায় ডিডির হাত সেই খাবে জেলের ভাত। 26-এ এই রাজ্যে ঐতিহাসিক পরিবর্তন হওয়ার পর পাড়ায় পাড়ায় যে এই চিত্রটা দেখা যাবে সেই নিয়ে এই রাজ্যের যারা রাষ্ট্রবাদী মানুষ তারা কিন্তু কনফিডেন্ট আছেন। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভোটের রেজাল্টের অপেক্ষা করতে হবে না, ভোট হওয়ার আগেই কি সেই ঘটনার রিপিট টেলিকাস্ট দেখা যাবে? গতকাল ইলেকশন কমিশনের কিছু মারাত্মক স্টেপ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। এবং তার থেকেও বড় কথা, দিদিমণি ভেবেছিলেন খেলাটা যাদের দিয়ে খেলবেন সেই প্রশাসন, সেই পুলিশ, তারা বুঝে গেল এবার দাদাগিরি করার দিন শেষ। এবার বেশি পাকামি করলে কানমোলা গাঁটটা সেগুলো তো থাকছেই, তার পাশাপাশি বাকি জীবনটা জেলে পোস্ত হতে পারে, চাকরিটা নট হয়ে যেতে পারে, সেই অবস্থা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। গতকাল একটা ঘটনা বেশ একটু রাত্রের দিকেই ঘটে ভবানীপুর বিধানসভায়। ভবানীপুর বিধানসভার আপনারা জানেন যে প্রথম দিনই শুভেন্দু অধিকারী যখন প্রচারে গিয়েছিলেন, সেখানকার পুলিশের কি পরিমাণ তেঁদরামি হয়েছিল, ফলে সেখানকার ওসিকে সাথে সাথে সরিয়ে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এদের কোনো রকম হুঁশ ফেরেনি। এরা এখনও ভাবছে নবান্নে পিসিমণি বসে আছে, সেখান থেকে নির্দেশ আসবে আর সেই অনুযায়ী এরা মাতব্বরি করবে। কিন্তু দিন যে পাল্টাচ্ছে, হাওয়া যে অত্রি দুটো পাল্টাচ্ছে, সেটা এরা বোধহয় বুঝতে পারেনি। আর তাই কত ধানে কত চাল কয়েক ঘন্টার মধ্যেই তারা কিন্তু বুঝে গেল। আপনারা জানেন এই যে আলিপুর জায়গাটা রয়েছে, সেখানে রাকেশ সিং বিজেপি নেতা, তার একটা প্রপার্টি আছে। তো সেই প্রপার্টিতে কিছু কনস্ট্রাকশন করা নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছিল এবং সেখানে আপাতত ইনজাংশন আছে। কিন্তু এই যে নির্বাচনটা হবে, সেখানে নির্বাচনী একটা অফিস করতে হবে বা একটা ছোটোখাটো তাঁবুর মতো করতে হবে। এই জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে রাকেশ সিংয়ের সেই জায়গাটায় যাওয়া হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে সেখানে পৌঁছতে গেছে, অমনি চটি চাটা পুলিশ এসে সেই জায়গাটা আটকে দিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে, মামলা হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ভার্সেস রাকেশ সিং। সুতরাং তারা এই ব্যাপারটা বুঝে নেবে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট বুঝে নেবে, পুলিশের এখানে কোনো লেনা দেনা নেই। কিন্তু ওই একটা চটিচাটা পুলিশ আছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খালি পায়ে খিচুড়ি রান্না করে খিচুড়ি পরিবেশন করে নিজের চাকরিটা বাঁচিয়ে রেখেছে। তো সেই মালের নাকি ইনস্ট্রাকশন ছিল যে এগুলো আটকে দিতে হবে, বিজেপিকে কিছু করতে দেওয়া যাবে না। এখন শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে লড়ছেন, ফলে অত্যন্ত ব্যস্ত তিনি রয়েছেন। কিন্তু যে মুহূর্তে তিনি খবর পান, তিনি নিজে সেখানে চলে আসেন এবং আসার পর প্রথমেই তিনি কলকাতা পুলিশের সিপি, যাকে চেঞ্জ করে দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে ফোন করেন। তিনি বলেন ম্যাটারটা দেখছি, এবং তারপরেই তিনি সরাসরি সিইও মনোজ কুমার আগরওয়াল তাকেও ফোন করেন এবং সেই জায়গা থেকে সিইও অত্যন্ত স্ট্রিক্টলি ব্যাপারটা দেখেন। তিনি কলকাতা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং তারপর দেখা যায় এই পুলিশের বিতাপ, এই পুলিশের পাকামি ঘুচে গেছে। এই গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি সমর্থক ছিলেন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা এই সমস্ত কিছু নিয়ে গেছেন। কিন্তু জটটা খুলল কী করে, ব্যাপারটা কি হয়েছিল? আসলে যে জায়গাটা বোঝা যাচ্ছে যে এদের উপর এখনও মাতব্বরি করানোর চেষ্টা করে যাচ্ছেন দিদিমণি। ওই 14 তলা থেকে যে যে আছে চাকর বাকরটা, যাকে দিয়ে খিচুড়ি রান্না করান, তাকে দিয়ে এই পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। শুধু এখানে নয়, বহু জায়গাতেই নাকি চেষ্টা হচ্ছে। কিন্তু তারা ভুলে গেছেন যে এবারে খেলাটা অন্যরকম হবে, খেলাটা এবার নিউট্রালি খেলতে হবে। আর ইলেকশন কমিশন সেটা দেখার জন্য বসে আছে। আর সেই জন্য এই পাকামি করতে এসে আটকানো গেল না। শুভেন্দু অধিকারী তো মাঝখানে বলেই দিলেন, কয়েকটা বাঁশ নিয়ে এত ভয় পাচ্ছ, এখনও তো অনেক কিছু ইলেকশনের বাকি আছে। সত্যি যদি কয়েক গাছা বাঁশ নিয়ে যেতে দিদিমণির দলের এত আতঙ্ক হয়, তাহলে যেদিন ভোট হবে, যেদিনকে গণনা হবে, সেদিনকে দিদিমণির দল কি করবে, সেই জিনিসটাই স্পষ্ট হচ্ছে। তবে শুধুমাত্র এই জায়গাটার ইনসিডেন্টই নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। যেমন ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন অপসারিত পূর্ব মেদিনীপুরের, অর্থাৎ শুভেন্দু অধিকারী জেলা শাসক বদলি আরও 5 আমলা। এখানে বারবারই বলে দেওয়া হয়েছে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো রাজনৈতিক দলের ফেভার করতে হবে না, বিজেপিকে সাপোর্ট করতে হবে না, কাউকে সাপোর্ট করতে হবে না, আপনারা সংবিধান অনুযায়ী কাজ করুন। কিন্তু এই যে ডিএম ছিলেন তার নামটা একবার বলে দিই, তাহলেই আপনারা কেসটা বুঝে যাবেন। তার নাম হচ্ছে 19 রিসিন ইসমাইল। বুঝতে পারছেন?
কাকে কাকে পিসিমণি কোথায় কোথায় বসিয়ে রেখেছেন। শুভেন্দু অধিকারী জেলা, যেখানে বিজেপি একদম দুর্ভেদ্য গড় করে নিয়েছে, তোলামূল বাহিনী গিয়ে দাঁত ফোটাতে পারছে না, সুতরাং 19 রিসিন ইসমাইলের মতো অফিসারদের সেখানে পাঠিয়ে দাও, তাদের দিয়ে এক্সটেন্ডেড পার্টি হিসেবে চালাও। ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে ওই কোনো কন্ট্রাকচুয়াল কর্মী নেওয়া যাবে না, পার্টি ক্যাডারদের সিস্টেমের মধ্যে ঢোকানো যাবে না। কিন্তু কে শোনে কার কথা? পিসিমণি বলে দিয়েছে আর উনি করেছেন, ব্যাস, সাথে সাথে সাসপেন্ড হয়ে গেছে। এবং যা পরিস্থিতি, এবার এটা নিয়ে তদন্ত থেকে আরম্ভ করে অনেক কিছু ফেস করতে হবে। এরা ভুলে গেছে বিহারের ওই যে 56 জন বিএলও, তারা কিন্তু এখনও জেল খাটছে। তারা ভুলে গেছেন এই রাজ্যে ইতিমধ্যেই এফআইআর করবো না করে অনেক অফিসারের নামে এফআইআর হয়ে গেছে, ইলেকশন কমিশনের হাতে পুরোটা চলে এসছে, এমসিসি চালু হয়ে গেছে। কিন্তু এদের হুঁশ ভাঙার নয়, কেননা এরা খুব ভালো করে জানে চটিপিসি চলে গেলে এদের চাকরিটাও নট হয়ে যাবে, সাদা খাতায় জমা দিয়ে পাওয়া চাকরি হয়তো। তো যাই হোক, সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে রদ বদল কিন্তু কন্টিনিউয়াস চলছে। যেমন ভাটপাড়ার আরও হিসেবে উত্তর 24 পরগনার কাজ করছিলেন বিশেষ সচিব তেজস্বী রানা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগর, সেখানে আলিপুরের যিনি এডিএম আছেন সেই আদিত্য বিক্রম মোহন, তাকে নিয়ে আসা হয়েছে। রানীমাদ বিধানসভাতে পূর্ব বর্ধমানে যিনি এডিএম ছিলেন সেই রোহন লক্ষ্মীকান্ত, তাকে নিয়ে আসা হয়েছে। তালডাংরার রিটার্নিং অফিসার করা হয়েছে। ঝাড়গ্রামের যিনি এডিএম ছিলেন সেই লক্ষ্মণ পেরুমাল, এবং মালদার বৈষ্ণবনগর, সেখানে বাঁকুড়ার যিনি এডিএম ছিলেন শ্রীনিবাস বেঙ্কটরাও, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ রদবদল কিন্তু মারাত্মক রকমের চলছে, এবং সেটা একদম ভোটের আগে অবধি চলবে। পিসিমণি যে সাজানো বাগানটা আছে না, যাদেরকে দিয়ে ভেবেছিলেন যে একদম তছ নচ করে দেবেন সমস্ত কিছু, এত কিছু দুর্নীতি চুরি চাপাটি করার পরও ভোটে জিতবেন না, সেটা এবার হইতে দেবে না ইলেকশন কমিশন। এখানে আনন্দবাজার একটা অত্যন্ত সুন্দর গ্রাফিক্স করেছে, এবং সেই গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়েছে যে কোন দিন কারা কিভাবে অপসারিত হয়েছে, এবং সেই জায়গা থেকেই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভোটের আগে চিত্রটা ঠিক কী দাঁড়াবে। এবং আলটিমেটলি পিসিমণি যদি নিউট্রালি ভোট করিয়ে জিততে পারেন তো খুব ভালো, আর না হলে তার বিদায় কিন্তু নিশ্চিত হয়ে যাবে। যে রাজনৈতিক দল খুশি ক্ষমতায় আসুক না কেন, আলটিমেটলি নিরপেক্ষভাবে মানুষ ভোটটা দিতে পারবে, এবং গণনাটাও নিরপেক্ষ হবে, সেই জায়গাটা সুনিশ্চিত করছে। প্রথমেই 15ই মার্চ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর 16ই মার্চ রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল এবং কারা বিভাগের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। 17ই মার্চ তার পরের দিন আরও বড় অপারেশন চলে। 12 জন পুলিশের সুপার, কলকাতা ডিসি সেন্ট্রাল, 4 কমিশনারেটের সিপি এবং 2 জন এডিজি পদমর্যাদার পুলিশ কর্তা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। 18ই মার্চ রাজ্যের 5 জন ডিআইজি, 11 জন জেলাশাসক তথা ডিও এবং কলকাতার পুরো কমিশনার তথা ডিও, দক্ষিণ কলকাতার ডিও, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর দিন 5 একটা গ্যাপ নেওয়া হয়। 23শে মার্চ 19 জন মহকুমা শাসক সহ 73 জন রিটার্নিং অফিসার, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর 25শে মার্চ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হলো। এখন অবধি মোট 117 জনকে অপসারণ করা হয়েছে। এছাড়াও রাজ্যের আরও 10 জন আইএএসকে পদে বহাল রেখে ভিন রাজ্যে ভোটের কাজে পাঠিয়েছে কমিশন। অর্থাৎ পিসিমণির সিস্টেমটাকে তো ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছেই, তার সাজানো বাগান তছনছ তো হচ্ছেই, তার পাশাপাশি তাদেরকে রাজ্যেই রাখা হচ্ছে না, এই রাজ্য থেকেই হুট আউট করে দেওয়া হচ্ছে এই রাজ্যের নিরপেক্ষ ভোট করানোতে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পিসিমণির যন্ত্রণা এখানেই শেষ হচ্ছে না। আপনারা জানেন যে এই যে 73 জন আরও রিটার্নিং অফিসারকে চেঞ্জ করা হয়েছিল, সেখানে ভবানীপুর থেকে বিডিও সুরজিৎ রায়কে নিয়ে চলে আসা হয়েছে, নন্দীগ্রাম থেকে নিয়ে চলে আসা হয়েছে ভবানীপুরে। আর সেইটা নিয়ে তোলামুল্লা বাহিনীর কান্না কাটি হল্লাহটি কত কি হচ্ছে। এরা ভুলে যায় নিজেদের পাপগুলো, কি পাপ করেছে, আর তাই সব কিছুতেই এরা আতঙ্ক থাকে, সব কিছুতেই এরা ভয় পায় যে নন্দীগ্রামের যেহেতু ছিল, সুতরাং সে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, আর তাকে ভবানীপুরে নিয়ে আসা হয়েছে, তার মানে আর কোনো চুরি টুরি করতে পারবো না। কিন্তু ইলেকশন কমিশনে এত হল্লাটি করার পর সপাটে একটা থাপ্পড় খেয়ে গেছে ইলেকশন কমিশন থেকে। কি থাপ্পড় খেয়েছে? ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে অফিসিয়ালি, সরকারি আধিকারিক যে কেউ রিটার্নিং অফিসার হতে পারে, কে কার লোক সেই নিরিখে আমরা কাজ করি না। অর্থাৎ সোজা ভাষায়, পিসি তোমার যত কান্নাকাটি হল্লাহাটি করার আছে তুমি করে নাও, আলটিমেটলি আমরা আমাদের কাজটা করব। এবং আমি বলবো তো ইলেকশন কমিশন এটা একদম সঠিক কাজ করছে।
এরা যদি প্রথম থেকে ওই বদমাইশিটা না করতো, অসভ্যতাটা না করতো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলা হচ্ছে, ইলেকশন কমিশনকে বিজেপি দালাল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কেননা এদের কথা মতো ওট বোস করছে না, এদের কথা মতো ভোট লোড করতে দিচ্ছে না। তো এই রকম সীমাহীন অসভ্যতা করবে আর ইলেকশন কমিশন চুপচাপ বসে থাকবে? আপনারাও তো গর্জে উঠছিলেন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল যে এরা দিনের পর দিন অসভ্যতা করে যাচ্ছে আর ইলেকশন কমিশন এত রটও কেন করছে, কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে দেখুন, আমি বলেছিলাম না, খেলা শেষ হয়নি, ইলেকশন কমিশন শুধু মেপে নিচ্ছে এরা কতটা বাড়তে পারে। ওস্তাদের মার শেষ রাতেই হবে, লেজে খেলাচ্ছে এখন, যেদিনকে পাল্টা দিতে শুরু করবে না, এরা পালাবার পথ পাবে না, ঠিক সেই জায়গাটায় ইলেকশন কমিশন বুঝিয়ে দিচ্ছে কত ধানে কত চাল। আসো, মানুষ তোমাদের সঙ্গে আছে না, 300 বছরের উন্নয়ন করে দিয়েছো, চোর চিটিংবাজ ফেরেববাজের দল, মানুষের কাছে ভোটটা নাও, মানুষের ভোট নিয়ে দেখো কতগুলো ভোট তোমাদের সঙ্গে আছে। সেই জায়গাটাই কিন্তু ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে। এর পাশাপাশি আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে, সেটা হচ্ছে এই যে অ্যাডজুডিকেশন লিস্ট, সেটার প্রথম দফার তালিকা বেরিয়েছে, কিন্তু এখন অবধি কোনো হিসেব করে পাওয়া যাচ্ছে না যে ঠিক কতজন বাদ গেল আর কতজনের নাম ফেরত এলো। তো মোটামুটি একটা হিসেব গতকাল পাওয়া গেছে, যাতে কিন্তু আক্কেল গুরুম হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। বলা হচ্ছে যে এখনও অবধি যে 60 লক্ষ ছিল, তার মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে এবং তার মধ্যে প্রায় 12 লক্ষ নাম ডিলিটেড হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে প্রায় 65 লক্ষ প্রথম দফাতেই, যখন ওই ফর্ম ফিল আপ চলছিল তখনই বাদ গেছে। তারপর আরও যে নামগুলো বাদ গেছে, 58 লক্ষের পরে 7 লক্ষের মতো তারা হিয়ারিংয়ে অ্যাপিয়ার করেনি, এবং এই প্রথম দফায় 12 লক্ষ বাদ গেল। এখন বাকি যে 28 লক্ষ বাদ রয়েছে, সেখান থেকে কত বাদ যাবে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এইটাকেই যদি আমরা অ্যাভারেজ নিই, অর্থাৎ এই 40% অ্যারাউন্ড বাদ যাবে, তাহলে আরও 11 লক্ষ বাদ যাবে, মোট 88 লক্ষ নাম তাহলে কিন্তু বাদ যাচ্ছে। এই 88 লক্ষের মধ্যে 90% নামই হচ্ছে এই তোলামুল্লা বাহিনীর ভোট ছিল, শুভেন্দু অধিকারী নিজে দাবি করছেন। অর্থাৎ আমি যদি 90% হিসেবে ধরি ওই 88 লাখ লোকের, যেটার মধ্যে ছাপ্পা চলতো, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিধানসভায় গড়ে 26 থেকে 27 হাজার করে ভোট বাদ যাচ্ছে। আর এই 26-27 হাজার ভোট যদি বাদ যায়, ওই যে কথাটা আপনাদের বলছি না এখন আপনাদের অবিশ্বাস্য লাগছে, সেটাই কিন্তু বাস্তব হতে চলেছে। 250-260-এর ফুটানি ছেড়ে দিন, এরা 30টা আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে কিনা, সেই জায়গাটা এখন প্রশ্নচিহ্নের মুখে চলে আসছে। আলটিমেটলি যদি এই জায়গাটায় দাঁড়ায়, এবং দিদিমণির বিড়ম্বনা এখানেই কিন্তু শেষ হচ্ছে না, তার দলের টিকিট না পাওয়ার যে ক্ষোভ, সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। অন্য দলের অফার আছে, টিকিট না পেয়ে অভিমানী দিদির দুঃসময়ের সৈনিক মনোজ তিওয়ারি ক্ষেপে লাল হয়ে আছে। তিনি বলছেন তার কাছে অন্য দলের অফার আছে। এখন মনোজ তিওয়ারির মাথায় নিশ্চয়ই উকুনটুকুন হয়ে যায়নি যে তিনি বাম বা কংগ্রেস বা ওই হুমায়ুন কবিরের দল, আইমিম, এইসবের কথা ভাবছেন। অন্য দল মানে বিজেপির কথাই বোধহয় ভাবছেন। এখন তো এটাই হয়ে গেছে, এদিক না হলে ওদিক, ওদিক না হলে এদিক। তো যাই হোক, যদি মনোজ তিওয়ারি সত্যি সত্যিই ক্ষেপে থাকেন, তার তো এই 5 বছরে একটা সেই জায়গায় হোল্ড তৈরি হয়েছে শিবপুরের মতো জায়গায়, সেই জায়গাটায় পিছন থেকে যদি সাপোর্ট দিয়ে দেন, যেরকম উত্তরবঙ্গে মেখলিগঞ্জে অর্ঘ্য রায় প্রদান হয়েছে, ওই পরেশ অধিকারী যার মেয়েকে চুরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল, হাইকোর্টের রায়ে বাদ গেছে, আর সহ্য করতে পারেননি, বিজেপিতে জয়েন করেছেন। জানেন সেখানে দধিরাম রায় আছে বিজেপির ক্যান্ডিডেট, সেখানে টিকিট তিনি পাবেন না, কিন্তু টিকিটের জন্য আসেননি, এই চোরগুলোকে আর সহ্য করতে পারছেন না, সেই জন্য বিজেপিতে চলে এসছেন। সেরকম জায়গা শিবপুরে হয়ে যাবে না তো? যদি এইরকম বিধানসভা ধরে ধরে হয়, দিদিমণি সত্যিই খেলার জায়গায় থাকবেন তো? যন্ত্রণা কিন্তু বাড়ছে, এবং তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা যারা 14 তলার নির্দেশে এখনও কাজ করার চেষ্টা করছে, তারা বিপদটা বুঝতে পারছে না। নিউট্রাল হয়ে যাও, নিজের কাজটা করো, সাংবিধানিক ডিউটিটা পালন করো, ঠিক থাকবে। কিন্তু যদি ভাবো যে চটি পিসিকে জেতাবার জন্য তোমরা সব কিছু করবে, নিয়মকে বুড়ো আঙুল দেখাবে, আলটিমেটলি ফাঁসতে তোমাদেরই হবে। চাকরি তো যাবেই, সাসপেন্ড তো হবেই, এবং তারপর তদন্তে যদি দোষী প্রমাণিত হও, বাকি জীবনটা জেলে কাটবে। আর এই ভয়টা যদি প্রশাসনের মধ্যে আসে, এই সজাগ জায়গাটা যদি প্রশাসনের মধ্যে তৈরি হয়, পিসিমণি খেলার জায়গায় থাকবেন তো? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।